আমাদের এই যে সরকার, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া হয়ে চায়না সফর করলেন। এই বিষয়টাই কি ঝামেলার মূল গোড়া, নাকি এর পিছনে অন্য কিছু আছে? মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। শোনেন, বাংলাদেশের রেকর্ড আছে, যখনই কেউ চায়নাতে যায় তখনই তার সরকারের অবস্থা কেরাসিন হয়ে যায়। এটা আমরা সব সরকারের আমলেই দেখেছি। আপনি খেয়াল করেন, এ পর্যন্ত যত সরকার চায়নাতে গেছে সেই সরকার বিপদে পড়েছে। আমেরিকা যত কিছুই করুক, চায়না প্রীতি পছন্দ করবে না, এটা পরিষ্কার। সেই জন্য তো এখন দেখবেন এটা কভার করতে চাইতেছে। এতদিন তো বললো ওই যে জামাই খাও খাও, না শাশুড়ি খামো না, জামাই রাগ করছে। এখন শুনতেছি এখন নাকি দিল্লিতে যাবেন জাতীয় ভাইয়া, মানে প্রধানমন্ত্রী, আপনার মাননীয় প্রধানমন্ত্রী নাকি এইবার যাবে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হোক, যেতে থাকুক, যেতে হবেই। যা বেচারা ঘাড়ে ধরে যায়, পরে এইবারও যদি নাও যায় পরে বলবে যে আমার নেও না কেন। এই ওই যে জামাই বলে যে খামো না, পরে দেখবেন যে খাবার সারা বাস যে অজিত বলে টাকা না 2 দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। তো এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? অবশ্যই আপনাকে বাংলাদেশ, নিশ্চয়ই এখানে প্রধান আলোচনার বিষয় রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। দিন শেষে আমি বলেছি না আপনাকে যে আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবার আমেরিকার সম্পর্ক ভালো হবে, মজবুত হবে, আগের চাইতে আরো মজবুত হবে। তখন দেখবেন এই যে ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামড়া নাইপির কি মিছিল না করা শুরু করে দেখতে পারবেন কয়দিন পরে। এই আমেরিকারে কয়দিন পরে দেখবেন গালিগালাজ শুরু করে দিবে কিছুদিনের মধ্যেই। যখন দেখবেন এই ভাবির পোলাদের খুঁটি থাকবে না। আর আমেরিকা আজ পর্যন্ত যারা বন্ধু বানাইছে তাদের পরিণতি কি হয়েছে, ইতিহাস কি বলে? আমেরিকার একটা বন্ধু রাষ্ট্র দেখান তৃতীয় বিশ্বের যাদের পরিণতি ভালো হয়েছে। কিসিঞ্জার কি বলেছিলেন যে যারা আমেরিকার সাথে শত্রুতা করে তারা তো বিপদে পড়বেই, কনফার্ম। আর যারা বন্ধুত্ব করে তারা আরো বেশি কনফার্ম যারা বিপদে পড়বে। ইতিহাস তাই বলে। আপনি যদি 50-60 বছরের ইতিহাস দেখেন, এই সোভিয়েত ইউনিয়নের সাথে কি রাশিয়ার বন্ধুত্ব ছিল না? ছিল। ইরানের সাথে কি আমেরিকার বন্ধুত্ব ছিল না? ছিল। এই খোমেনি আসার আগে ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। হয়তো এই তথাকথিত ইসলামী বিপ্লব না হলে এতদিন এই ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাইতো এবং সেই পারমাণবিক বোমার সকল আয়োজন সম্পন্ন করে দিত আমেরিকা, হয়ে যেত। আপনি দেখেন, আফগানিস্তান কি আমেরিকার বন্ধু ছিল না? পাকিস্তান কি আমেরিকার বন্ধু না? সাদ্দাম কি আমেরিকার বন্ধু ছিল না? একটা মাত্র ব্যক্তি ছিল লিবিয়ার গাদ্দাফি ছাড়া, সবই তো আমেরিকার বন্ধু ছিল। দেখেন তো কার পরিণতি ভালো আছে? একটা রাষ্ট্র দেখেন আমাকে, কারো পরিণতি ভালো হয়নি। তো আজকে যারা আমেরিকার ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বা, নিজেদের খোদা, আল্লাহ, গড, ভগবান মনে করতেছে বাংলাদেশে, এদের পরিণতি দেখতে পারবেন কি? এরা রাস্তাঘাটে পড়ে থাকবে, এদের 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 কবর দেওয়ার লোক থাকবে না, এদের কাঁধে তুলে নিয়ে কবর দেওয়ার লোক থাকবে না। আজকে যারা বাংলাদেশে আমেরিকার দালালি করেছিল, যে রিজিম যাদের গোলামি করে রিজিম চেঞ্জ করেছে, এই তো এখন তো সব শেষ। আচ্ছা ধরেন আপনার সাথে আমার বিরোধ হলো এই গ্লাসটা নিয়ে, আপনার সাথে আমার শত্রুতা। আমি যদি বলি ঠিক আছে গ্লাস আগে না করছি, এখন আপনাকে দিয়ে দিব, তাহলে তো আপনার সাথে আমার যুদ্ধ শেষ। তাহলে আপনি যাদের যে গোলাম দিয়ে আমার বিরোধিতা করালেন তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতিটা কি হবে? এখন তাদের পরিণতি তাই হবে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের তো বিকল্প নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বড় দল তো নাই। আপনি তার উপরে ভরসা করবেন? জামাত যে 70-77টা আসন পেয়েছে, এটা যে অনুরোধের আসনের, এটা কে না জানে? 7টা আসনই তো তারা পাবে না। এই ফরিদ ভাই, আপনার আলোচনায় একটা কথা তো বললেন, আমি আসলে ওইটা থেকে আর একটু ইয়ে করার কথা ছিল, আমি ভুলে গেছি। সেটা হলো আমাদের তথ্য উপদেষ্টা, প্রাইম মিনিস্টারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি যে কথাটা বললেন যে শেখ হাসিনা দেশে আসলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে, তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এই কথাগুলো তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন। আমার প্রশ্ন হলো, ওই যে যেদিন শেখ হাসিনা ঘোষণা করলেন যে আমি ডিসেম্বরে বাংলাদেশে আমার দেশে ফিরে যাব, দেখি আমাকে কে ঠেকায়, এই কথাটা ঠিক অনেকটা এরকমই ছিল। আমি জানি না সেন্টেন্সটা অনেকটা কথাটা এরকমই ছিল, কথাটা অনেকটা এরকমই ছিল। তখন আমরা অনেককেই বক্তৃতা বিবৃতি দিতে শুনেছি যে আসুন, কোথা দিয়ে ঢুকবেন আসুন। এবং আমি নাম বললাম না, বাংলাদেশের একজন প্রথিত দর্শা লেখক এবং বুদ্ধিজীবী, তিনিও এই ধরনের একটা কলাম লিখে ফেলেছিলেন প্রথম আলোতে। তো আসুন আসুন মানে এসে আপনি ফাঁসির দড়ি গলায় ঝুলান, মানে বাংলা সীমান্তের যে দিক দিয়েই ঢুকবেন এপারের ফাঁসির মঞ্চ তৈরি থাকবে।
আপনি আসবেন আর সাথে সাথে এখানে ঝুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের কথা তো বলেছিলেন, বলেননি? এখন হঠাৎ করে একেবারে একেবারে হেড অফিস থেকে, হেড অফিস বলতে আমি প্রাইম মিনিস্টারের অফিস বলি, এর চাইতে তো বড় অফিস আমাদের সরকারের আর নাই না। ওই অফিস থেকে তিনি তথ্য উপদেষ্টা, তিনি ওই অফিসের তথ্য আমাদের জনগণকে দেন সাংবাদিকদের মাধ্যমে। তিনি বললেন তার আইনি সহায়তাও দিবেন, আবার সর্বোচ্চ নিরাপত্তা দেবেন। আইনি সহায়তা কি দিবেন ফরিদ ভাই? আইনি সহায়তা কি দিবেন? ওনার তো সাবেক প্রাইম মিনিস্টারের তো ফাঁসির হুকুম হয়ে গেছে, আর আইনি সুরক্ষা কি? ওনাকে তো শুধু আনবেন আর ঝুলাবেন, এই তো। আইনি সুরক্ষার কথাটা কেন আসছেন? তার মানে কি ঝুলাবে না? ফরিদ শুনেন, গপ্প করবি মিশা কথা গেলি, মিশা কথা না গেলে গপ্প হইলো। তো এই পেতি পাড়া বলেন, জাহেদ বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বলছেন না সালাউদ্দিন সাহেব যে দাফন হয়ে গেছে দিল্লিতে আওয়ামী লীগের, এখনই কিন্তু বলা শুরু করেছে যে নিরাপত্তা দেবে, আইনি সহায়তা দেবে। আর কয়দিন পরে কি বলবে জানেন? আমরা তাকে স্বাগত জানাই। এগুলো ভাষা শুরু করবে কয়দিন পরে। এত সস্তা অতনালিয়া দেশে। আমি চন্দন নন্দী নর্থ ইস্টের নিউজের তিনি কলাম লেখেন এবং অনেক অনুসন্ধানী রিপোর্ট করেন, সত্যতা পাওয়া যায়, অনেক বড় বড় রিপোর্ট করেন তিনি। চন্দন নন্দী একদম নাড়িয়ে দেন। বাংলাদেশের 24-এর ইলেকশনের আগেও বাংলাদেশের সরকার যে পড়ে যাবে এ নিয়ে চন্দন নন্দী কিন্তু অনেক চ্যানেলে কথা বলেছেন। অনেকেই তখন চন্দন নন্দীকে গালাগালিও করেছে যে এই বেটা শুধু বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বলে, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে। ঠিক আছে, তার মানে ওই চন্দন নন্দীর অনেক গোয়েন্দা তথ্য তার কাছে থাকে বলে আমি বিশ্বাস করি। তিনি বললেন আজকে, ফরিদ ভাই আজকে একটা চ্যানেলে চন্দন নন্দী বললেন যে শেখ হাসিনার যে ট্রায়াল হয়েছে, যে সাজা হয়েছে, এই সাজাগুলো 1 বছরের জন্য মওকুফ হয়ে যেতে পারে। তার মানে এই ধরনের আলোচনা হচ্ছে নাকি, বা স্থগিত হয়ে যেতে পারে? হ্যাঁ, উনি যেটা বলেছেন নিঃসন্দেহে তিনি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট লেখেন। এমনকি তার যে বক্তব্য ছিল, আমিও সেই রিপোর্ট গুলো দেখতাম। আমি তখন বলতাম হয়তো ওভার কনফিডেন্টের কারণে এই সরকারের পতন করতে পারে। এটা আমিও তখন তার সাথে ওইভাবে একমত না হলে আমি আওয়ামী লীগের নেতাদের বলতাম, বিএনপির নেতাদের বলতাম যে আওয়ামী লীগের যেহেতু তারা ধরেই নিয়েছে 5 বছর আর ক্ষমতায় থাকবে, এই ওভার কনফিডেন্টে তাদের পতন ঘটলেও ঘটতে পারে, এইভাবে বলতাম। আর একটা জিনিস, রাশিয়া থেকে একটা নিউজ হয়েছিল যেটা আমরা কেউ প্রথমে গুরুত্ব দেই নাই, যে 6 মাস আগে, এই সরকার গঠনেরও 6 মাস আগে, যে মানে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে যে ফেলে দিবে, এটা রাশিয়া থেকে প্রথম প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম এই ত্রিপুরার সাংবাদিকের কথাই সত্য হলো এবং রাশিয়ার কথাই সত্য হলো। আর আপনি যেটা বললেন যে উনি যেটা, আমার কাছে যে তথ্য আছে, আমার কাছে যেটা আমি যতদূর জানি যে এখানে আওয়ামী লীগের যে নিষিদ্ধতা সেটা উঠিয়ে নিবে, স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিবে বাংলাদেশ আওয়ামী লীগকে, এটা আলোচনা হচ্ছে। আর আপনার শেখ হাসিনার শেখ হাসিনা সহ আর যাদের মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছে, এগুলো হয় রিভিউ করবে, আপিল করার সুযোগ দিবে, অথবা এটা স্থগিত করে দিবে, বাতিল করবে না, আপিল করার সুযোগ দিবে অথবা স্থগিত করে দিবে, এরকম আলোচনা হচ্ছে। কিন্তু আমার মনে হয় মানে বিষয়টা এরকম যে পানি আমি আসতে দিলাম, একটা বাঁধ কেটে দিলাম, একটা ড্রেন কাটলাম, বা একটা যেটা ড্যাম বানাইলাম, পানি যেন আস্তে আস্তে আসে। কিন্তু শেখ হাসিনা তো আসবেন শয়লাভের মতো, বানের মতো। তো আপনি তো ড্রেন বানাইছেন বা ড্যাম বানাইছেন, শেখ হাসিনা যখন আসবে দেশে তো বন্যা হয়ে যাবে। তো ওগুলো তখন আপনার কিছুই কুলাবে না। তখন ওই যে কোথাকার কোন চুক্তি ফুক্তি, এগুলো কোথায় উড়ে যাবে? কারণ শেখ হাসিনা বাংলাদেশের ঢাকা রাজধানীতে তার কদম পড়ার পরে কি যে ঘটবে এটা আমরা কেউই অনুমান করতে পারবো না।